ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা দেখছেন একাত্তর সংযোগ এবং আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ক্রিকেট প্রসঙ্গে আমরা আলোচনায় রয়েছি এবং এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশের সাবেক জাতীয় দলের ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। শান্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। আমরা ঠিক এই মুহূর্তে যে প্রসঙ্গটায় আলোচনাটা করতে চাই, একটু যদি আনমিউট করে নেন তাহলে আমরা আপনাকে শুনতে পাবো। যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে প্রসঙ্গ তামিম ইকবাল। তামিম ইকবাল তিনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবেন কবে, ফিরলে কোন ফরম্যাটে ফিরছেন। আমরা দুটো মিটিং সম্পর্কে অবগত। একটা মিটিং হয়েছে বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল শান্তর সাথে তামিম ইকবালের, সেটা একটা রুদ্ধদ্বার বৈঠক দুইজনের ভেতরে হয়েছে। এবং আরেকটা বৈঠক হয়েছে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সাথে তামিম ইকবালের। প্রথমে যদিও বলা হয়েছে যে এটা আড্ডা দেওয়ার জন্য দুজনের সাক্ষাৎ, কিন্তু পরবর্তীতে বলা হয়েছে যে আসলে তামিম তার ক্যারিয়ার নিয়ে, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার নিয়ে আসলে কথা বলেছেন। আবার এরকমটাও আমরা শুনেছি যে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি চাইছেন যে টি-20 ওয়ার্ল্ড কাপেই তামিম খেলুক, যেই ফরম্যাট থেকে আসলে তামিম এরই ভেতরে অবসর নিয়ে ফেলেছে। তামিম ইকবাল টি-20 থেকে অবসর নিয়ে ফেলেছে। ওয়ানডে তিনি কবে খেলবেন সেটা সম্পর্কে কোনো পক্ষ থেকেই কিছু বলা হয়নি। এবং আরেকটা ব্যাপার বলা হচ্ছে যে টেস্ট খেলার মতো ফিটনেস আসলে তামিম ইকবালের নেই, সো প্রবাবলি এই ফরম্যাটে তামিম আসলে আর খেলবেন না। এরকম একটা বাস্তবতায় যে ফরম্যাট থেকে তামিম ইকবাল অবসরে চলে গেছেন, এবং সেটাও আজকে না বেশ খানিকটা সময় আগে, সেই ফরম্যাটে আবার তামিমের ফেরার সম্ভাবনা আপনি দেখেন কি না, এবং টি-20 ওয়ার্ল্ড কাপে তামিমকে আপনি ভাবছেন কি না? আসলে অনেক কথাই বাড়ি থেকে শোনা যাচ্ছে। আসলে এখন তো মোটামুটি মানে আপনার কনফার্মেশন হয়নি, তামিমও কিছু বলেনি এইভাবে। বাট যদি সত্যি কথা বলি, বর্তমানে বাংলাদেশের সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে যদি তামিম থাকেন, মুশফিক থাকেন, আমার মনে হয় যে টিমের ব্যালেন্স এর জন্য খুবই ভালো হবে। এটা এখন ডিপেন্ড করছে তামিম ইকবাল খেলবেন কিনা। যদি তিনি খেলতে চান তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশ টিমের জন্য অবশ্যই ভালো হবে, আমার কাছে মনে হয়। এবং আপনি উনি আপনি আপনি মোটামুটি ব্যক্তিগত আপনি কি মনে করছেন যে অবসর ভেঙে তামিম আসবে? এটা মানে যদি বাংলাদেশে এখন যদি দরকার হয় তাকে, উনি এখন যে ফর্মে আছেন, ঢাকা লিগে চমৎকার ব্যাটিং করেছেন, তার মানে ফর্ম অনুযায়ী যদি থাকেন, ওনার ফিটনেসও মোটামুটি টি-20 খেলার মতন ফিটনেস আমার কাছে মনে হয় এখন আছেন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে অবসর ভেঙে আসতে পারেন তিনি। এসে এই টি-20 ওয়ার্ল্ড কাপটা খেললে বাংলাদেশের জন্য ভালো হবে, এটা আমার চিন্তা ধারণা। এ ব্যাপারে আমরা যদি একটু এম কাসার আপনার কাছ থেকে শুনি, ব্যাপারটা সেটেল কেন হচ্ছে না, ইস্যুটা সেটেল কেন হচ্ছে না, বা হঠাৎ করে বিসিবি প্রেসিডেন্টই বা কেন মনে করছেন যে হ্যাঁ টি-20 ওয়ার্ল্ড কাপেই তামিমের খেলা উচিত, তামিম খেলুক, এরকমটা তার হঠাৎ করে মনে করার বা কারণটা কি? এবং তামিম ইকবাল এই প্রসঙ্গে বলেছেন যে তিনি তার বক্তব্য বোর্ডকে তো জানিয়ে দিয়েছেন। আবার জালাল ইউনুস ভাই তিনি বলেছেন যে হ্যাঁ কি আলোচনা হয়েছে সেটা তো আর আমি গণমাধ্যমের সামনে বলবো না। প্রথম কথাটা হলো যে তামিম ইকবাল টি-20 ছেড়েছেন অনেক আগে, এবং তিনি সেই টি-20 ফিরতে রাজি কিনা ইন্টারন্যাশনাল টি-20 সেটাও কিন্তু তামিমের কাছ থেকে আমরা এখন পর্যন্ত তামিমের বক্তব্যটুকু জানি না এবং শুনিনি। তো একজন ক্রিকেটার কখন রিটায়ারমেন্টে যান, তিনি কিন্তু রিটায়ারমেন্টে যান একটা নির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা করে। এবং তামিম ইকবাল যে টি-20 থেকে রিটায়ারমেন্টে গিয়েছিলেন সে সময় কিন্তু ক্রিকেট বোর্ডও সেটা মেনে নিয়েছিল, এবং সবাই তাকে কিন্তু দ্বিতীয়বার ফিরে আসার জন্য কিন্তু সে সময় বলা হয়নি। ঠিক একই রকম ভাবে কিন্তু মুশফিকও টি-20 থেকে যখন বিদায় নিয়েছিলেন তখন ক্রিকেট বোর্ডও হয়তো বুঝে গিয়েছিল যে না, টি-20-র জন্য তাহলে আমরা নতুন ক্রিকেটার তৈরি করব বা নতুন ক্রিকেটার দিকে তাকাবো, আমরা হয়তো এই ক্রিকেটারদের নিয়ে আর টি-20-তে চিন্তা করছি না। সেই সময় ক্রিকেট বোর্ড কিন্তু একটা সিদ্ধান্তে এসেছিল, যদি না আসতো তাহলে কিন্তু তাদের কাছ থেকে রিটায়ারমেন্টে না গিয়ে বলতো যে ঠিক আছে তোমরা আরো 2টা বছর বা 3টা বছর খেলে নাও। সো এখন আরেকটা বিশ্বকাপের মাত্র 2-3 মাস বাকি রয়েছে। যে ক্রিকেটাররা ইন্টারন্যাশনাল ক্রিকেটে টি-20-তে এতদিন নেই তাদেরকে এখন ফিরিয়ে আনার বিষয়টি যেটি হচ্ছে, আমার মনে হয় যে এটা টিম ম্যানেজমেন্টের কোনো সিদ্ধান্ত না, এটা আসলে কিছু লোকের এক ধরনের চিন্তা ভাবনা বা আপনি গুজব আমরা অনেক সময় বলি না, সেটাই কিন্তু খুব সম্ভবত চলে আসছে। আর আপনার প্রশ্নের উত্তরে বলি যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কেন তাদেরকে রাইট অফ করেননি, এটিও একটা সাধারণ সৌজন্যতা বোধের জন্য তিনি কিন্তু করেননি। কিন্তু আপনি যদি ক্রিকেটীয় লজিক খোঁজেন তাহলে আমার মনে হয় যে তামিম ইকবাল এবং মুশফিক রহিম কাউকে কিন্তু আপনার এই মুহূর্তে টি-20-র জন্য আমার মনে হয় না যে টিম ম্যানেজমেন্ট বিবেচনা করছে। জি, আমি এবার একটু নাজমুল আবদিন ফাহিম এই প্রসঙ্গে আপনার কাছ থেকে যদি শুনি, মানে একটা উদাহরণ যদি আমরা একটু আনি, সেটা হচ্ছে যে আইপিএলে আমরা সুনীল নারিনকে অ্যামেজিং ব্যাটিং করতে দেখছি, বোলিং করতে দেখছি। সুনীল নারিন আসলে টি-20 থেকে রিটায়ারমেন্টে চলে গেছেন, মানে ন্যাশনাল টিম থেকে রিটায়ারমেন্টে গেছেন গত বছর, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন রোমান পাওয়েল এখনও আসলে তিনি এক্সপেক্ট করছেন যে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে সুনীল নারিন খেলবে। এবং সুনীল নারিন
এক মুহূর্ত দেরি না করে সরাসরি জানিয়ে দিয়েছেন তিনি খেলবেন না, তিনি ন্যাশনাল টিমের হয়ে খেলবেন না। সো এটা জানিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে যে এটা এই যে ঘটনাটা শুরু হলো, এটা সম্ভবত একটু চলমান থাকবে বেশ লম্বা সময় ধরে। এমনও হতে পারে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণার দিন পর্যন্ত বিষয়টা চলছে, এই ব্যাপারটা। এবং এটা তো সেটেল ছিল বিষয়টা। তামিম ইকবাল রিটায়ারমেন্টে চলে গেছে টি-20 ফরম্যাট থেকে, অল অফ এ সাডেন। এটা কি বিপিএল এর পারফরমেন্সের কারণে, মানে বিপিএল এর তামিম টপ স্কোরার, এই কারণে কি বিসিবি প্রেসিডেন্ট মনে করছেন যে হ্যাঁ খেলা উচিত তামিমের টি-20 ওয়ার্ল্ড কাপে? আপনি কিভাবে দেখছেন? না, খবরটা খুব মুখরোচক, এটা সত্যি যে এই ধরনের খবর সবাই পছন্দ করে। এইসব খবর নিয়ে আমরা খেলতে ভালোবাসি। এই জন্য আমার কাছে, আমি যখন টিম সিলেকশনের কথা যদি বলি, আমার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ হচ্ছে টিম, আমাদের সিলেকশন কমিটি কি বলছে, আমাদের সিলেকশন কমিটির চেয়ারম্যান কি বলছে সেটা। আর কেউ কি বলছে তাতে কিছু যায় আসে না কিন্তু। এবং বাইরে থেকে যত বেশি কথা হবে সেটার ইনফ্লুয়েন্স সিলেকশন কমিটির উপর এসে পড়ে। এই জন্য বাইরে থেকে কথা বলাটাও অনুচিত। ওদের ব্যাপারটা কিন্তু সেটেল। তামিম ইকবালের ব্যাপারটা কিন্তু অনেকদিন আগে সেটেল। টি-20-তে সে খেলছে না, এবং তার জায়গায় আরো 2-3 জন খেলোয়াড়কে নিয়ে আমরা চেষ্টা করেছি। এর মধ্যে আমরা দেখেছি কি 2-1 জন কিন্তু আছে অত্যন্ত মেধাবী। হয়তো অনেকেই পারফর্ম করতে পারেনি তাদের মেধা অনুযায়ী। একটা প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে, এবং এর মধ্যে এইসব আলাপ আলোচনা এই প্রসেসটাকে দারুণভাবে বিঘ্নিত করছে। যাদেরকে নিয়ে আমরা আশায় বুক বাঁধছি, তাদের মানসিকতা কি হচ্ছে যখন তারা শুনবে যে এইসব হচ্ছে, এরকম চিন্তা ভাবনা হচ্ছে, এরকম পরিকল্পনা হচ্ছে, এর তো খেলাই উচিত, এইসব। দিস ইজ নট এ গুড এনভায়রনমেন্ট। এটা স্বাস্থ্যকর পরিবেশ না। ব্যাপারটা ওরকমই হওয়া উচিত যেমন সুনীল নারায়ণকে বলেছে, এবং সুনীল নারায়ণ ডিনাই করেছে। এক কথাতেই ব্যাপারটা শেষ হয়ে যাওয়া উচিত। আমরা কেন জানি এগুলোকে টানছি, এবং সবাই মিলেই টানছি, কিন্তু সব পক্ষ মিলেই টানছি। কার কি স্বার্থ আছে আমি জানি না, কিন্তু এতে ক্রিকেটের কোনো লাভ হচ্ছে না। ইট শুড স্টপ রাইট নাও। এবং সিলেকশন নিয়ে একমাত্র সিলেকশন কমিটি ছাড়া কারো কিছু বলা উচিত না। রাইট। এবার আমরা মোটামুটি এই প্রসঙ্গে আলোচনা করলাম। এবার যে প্রসঙ্গটায় আসতে চাই সেটা হচ্ছে যে কোচ হাতুরু সিং, তাকে নিয়ে কথা না বললেই নয়, তাকে নিয়ে মাঝে মাঝে আমাদেরকে বেশ আলোচনা করতে হয়। হাতুরু সিং আসছেন, তিনি আবারও আসবেন, তো এসে তিনি আবারও আসলে দায়িত্ব গ্রহণ করবেন। এ ব্যাপারে আমি যদি একটু হাসিবুল হোসেন শান্ত আপনার কাছ থেকে শুনি, সেটা হলো যে মুস্তাক আহমেদ লেগ স্পিনার, তিনি বাংলাদেশে যোগ দিয়েছেন কোচ হিসেবে, স্পিন বোলিং কোচ হিসেবে তিনি যোগ দিয়েছেন। এবং হাতুরু সিংয়ে তিনি আসলে একটা মানে এক চ্যানেলের সাথে আলাপচারিতায় যে আসবেন না, কিন্তু সেটা আসলে সঠিক ছিল না, তিনি আসলে আসছেন। কিন্তু এটাও ঠিক যে বোর্ডের সাথে হাতুরু সিংয়ের ঠিক এই মুহূর্তে সম্পর্ক যে খুব মধুর যাচ্ছে, ব্যাপারটা আসলে তা না। কারণ হচ্ছে খালেদ মাহমুদ সুজন তিনি একেবারে সরাসরি বলেছেন যে হাতুরু সিং হতে পারে ভালো কোচ, তাতে তার কিছু যায় আসে না, এই ধরনের কথা। অর্থাৎ খালেদ মাহমুদ সুজন তো একেবারে সরাসরি একজন বোর্ড পরিচালক, বিসিবির অংশ তিনি। তো বিসিবির একজন পরিচালক যখন হাতুরু সিং সম্পর্কে এই ধরনের কথা আসলে বলে, তো সেটা আসলে কি মেসেজ দেয়, যেখানে হাতুরু সিং স্টিল বাংলাদেশের হেড কোচ? এখানে অ্যাকচুয়াল কোচের ব্যাপারটা আসলে টোটালি বোর্ড হ্যান্ডেল করছেন। ভিতরে অনেক ধরনের কথাবার্তা হয় যেগুলা আমরা আসলে সরাসরি জানি না, অনেক বাইরে থেকে অনেক কথাই আসে। বাট আমার কাছে মনে হয় যে এই যে এত কথাবার্তা হচ্ছে, এতে কিন্তু আমাদের টিমের যে যারা খেলেন তাদের একটি আমার কাছে মনে হয় মেন্টাল একটা ডিস্টারবেশন তৈরি হয় আমার কাছে মনে হয়। কারণ কোচ সিরিজের মাঝখান থেকে চলে যাচ্ছেন, বা সিরিজে থাকেন না, শ্রীলঙ্কার সাথে উনি যখন সেকেন্ড টেস্টে কিন্তু উনি চলে গিয়েছিলেন। তো এই মানে কোচ, প্লেয়ার এবং অফিসিয়ালদের এই বিতর্কতাটার জন্য আমার কাছে মনে হয় যে টিমের যে রেজাল্ট একটা আসার সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হচ্ছে। তো এইগুলো আসলে সমাধান হওয়া খুবই উচিত। আর যেটা ভাববে যে এরকম বললেন, যেমন সিলেক্টরের ক্ষেত্রে ওনাদের ডিসিশন মাস এরকম ওইভাবেই হবে, সিলেক্টররা যে ডিসিশন হবে ওইভাবেই হবে। বাট সেই ক্ষেত্রে কোচের ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় যে বোর্ড যে মানে একটা ডিসিশনে আসা উচিত। উনি থাকবেন কি থাকবেন না, উনি মাস থেকে চলে যান, ওনার কিছু ডিসিশন মানতে হয়, কারো মানতে হয় না। এই দ্বিমত গুলি যদি দূর না হয়, টিমের জন্য কিন্তু খুবই একটা বাজে সিচুয়েশন তৈরি করে, যেটা ক্রিকেট মাঠে প্লেয়ারদের খেলার ক্ষেত্রে আমার কাছে মনে হয় অনেক সমস্যা তৈরি করে। তো এখান থেকে আমাদের বের হতে হবে। তো এখন এটা বোর্ড কি ডিসিশন না, এটা বোর্ডের উপর ডিপেন্ড করবে। হাতুরু সিং এর সাথে কন্ট্রাক্ট যেটা আছে ওটা তো পার হতে হবে এখন, সব আমি যদি জানি। রাইট, একেবারে তাই। এই ব্যাপারে এম কায়সার, আপনি আসলে কি ভাবছেন? মানে মূল ব্যাপার হলো, আমরা যতটুকু বুঝতে পারি বা যতটুকু আমরা জানি, সেটা হচ্ছে হাতুরু সিং এর প্রেসক্রিপশন যদি ফলো করা না হয়, তাহলেই আসলে হাতুরু সিং এ ক্ষেপে যান বা হাতুরু সিং আসলে রেগে যান। তিনি
একটা প্রেসক্রিপশন সবসময় দিয়ে রাখেন যে এটা ফলো করতে হবে, এভাবে করে হবে ব্যাপারটা, কিন্তু সেখানেই যখন একটু গড়বড় হয়ে যায়, সেভাবে যখন কাজটা হয় না, তখনই তিনি রিয়্যাক্ট করে বসেন, এবং রিয়্যাক্ট করলে তিনি বেশ বাজেভাবেই আসলে রিয়্যাক্ট করেন। না দেখুন, আপনি এটা তিনি যে রিয়াক্ট করেন সেটা কি খুব অযৌক্তিক কোনো কিছু? কারণটা হলো যে তাকে কিন্তু দায়িত্বটা দেওয়া হয়েছে কোচ হিসাবে, এবং তাকে তিনি তার পুরো দলটাকে নিয়ে একটা প্ল্যান করেছেন। সেই প্ল্যানটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে তিনি হয়তো রিয়াক্ট করতে পারেন। কিন্তু জিনিসটা হলো যে তিনি কোন কায়দায় রিয়াক্ট করছেন বা কার কাছে রিয়াক্ট করছেন, সেটা হয়তো বিষয় হতে পারে। আমি একটু পিছনে ফিরে যাচ্ছি। আপনি যে খালেদ মাহমুদ সুজন যে হঠাৎ করে এই কোচ চান্দিকা হাথুরু সিং এর বিরুদ্ধে বা যে কথাবার্তা যেটা বলছেন, সেটা আমার কাছে সুখকর কোনো কিছু মনে হয়নি। অথচ আপনি যদি একটু রিওয়াইন্ড করেন তাহলে দেখবেন যে খুব বেশি দিন সময় কিন্তু নেই, মাত্র ১ বছর আগেও কিন্তু এই খালেদ মাহমুদ সুজন এবং হাথুরু সিং এর মধ্যে খুব চমৎকার এক ধরনের সম্পর্ক ছিল, যেটাকে আপনি খুব সুন্দর একটা প্রেম বলতে পারেন। এবং বাংলাদেশের দ্বিতীয় দফা মেয়াদে আসার জন্য চান্দিকা হাথুরু সিং এ যে কোচ হিসেবে এসেছেন, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই খালেদ মাহমুদ সুজন। আমার ঠিক মনে রয়েছে ১ বছর আগের পত্র-পত্রিকা এবং ইন্টারনেট যদি আপনি ঘাটেন, সেখানে আপনি দেখতে পাবেন যে খালেদ মাহমুদ সুজন কিন্তু কোচকে ওয়েলকাম জানিয়েছিলেন। সম্পর্কটা কখন নষ্ট হলো? সম্পর্কটা মূলত নষ্ট হয়েছে এই ২০২৩ বিশ্বকাপের সময় কোচের সঙ্গে কিন্তু এই দলের সঙ্গে গিয়েছিলেন টিম ডিরেক্টর হিসাবে খালেদ মাহমুদ সুজন। জি। এবং তিনি টিম ডিরেক্টর হিসেবে হয়তো সেখানে যে ধরনের ভূমিকা পালন করতে চেয়েছিলেন বা যে ধরনের তিনি এক অর্থে কিন্তু তার, আমি কোট আনকোট করে বলছি যে হয়তো তার সিদ্ধান্তটা চাপিয়ে দেওয়ার বা সিদ্ধান্ত বা টিমের একটা পার্ট হওয়ার চেষ্টা করেছিলেন, সেটা হয়তো কোচ এবং আপনার ক্যাপ্টেন সেরকম ভাবে তাকে সেই সুযোগটুকু দেননি বলেই কিন্তু তিনি সেই বিশ্বকাপের মাঝখানেই বলেছিলেন যে যদি এরকম ঘটনা ঘটতে তো হতো বা এরকম তিনি যদি আগে জানতেন তাহলে হয়তো তিনি টিমের সঙ্গেই আসতেন না। জি। আমি ফাহিম একটু যোগ করি, শেষ করি ছোট্ট করে। সেটি হলো যে টিম ডিরেক্টর এই সিস্টেমের সঙ্গেই কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ একটা বাজেভাবে একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, এবং এই বিষয়টা রাখাই উচিত না। কারণ টিম ডিরেক্টরের কাজ আসলে এই মানে ক্রিকেট ম্যাচের জন্য বা একটা টুর্নামেন্ট চলাকালের জন্য কি প্রয়োজন, কেন প্রয়োজন, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। সো এই টিম ডিরেক্টর অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি যখন দলের সঙ্গে যোগ দেন, তখন কোচ, টিম ম্যানেজমেন্ট এবং অন্যান্য যারা রয়েছেন বা ক্যাপ্টেন যারা রয়েছেন, তারা হয়তো এই দায়িত্বটাকে বা যিনি এই দায়িত্বে আসেন তাকে এক অর্থে কিন্তু একটা অতিরিক্ত একটা বাড়তি প্রেসার হিসেবে হয়তো মনে করেন। সো আমার মনে হয় যে টিম ডিরেক্টর এই ধারণা থেকেই ক্রিকেট বোর্ডকে বেরিয়ে আসা উচিত। একেবারে তাই। আমরা আরো কিছু প্রসঙ্গে আলোচনা করব, কিন্তু